নমস্কার। আজ একেবারে অন্য জায়গা থেকে ভিডিও করছি। ভারতীয় দলের পারফরমেন্স নিয়ে কিছু বলার সত্যিই আর নেই। ভারত এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করার মতো জায়গাতে নেই। এখন মিরাকেল হওয়া ছাড়া তো কিছু করার নেই, কারণ সিঙ্গাপুর এবং হংকং দুটো টিমই 8 পয়েন্টে পৌঁছে গেছে। ভারতও যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, পরপর দুটো ম্যাচ যদি জেতেও তাহলেও সেই 8 পয়েন্ট হবে। সেখান থেকে এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করার জায়গা সত্যিই আর নেই ভারতের। অতীব জঘন্য পারফরমেন্স সিঙ্গাপুরের বিরুদ্ধে। সিঙ্গাপুরের মাঠে গিয়ে 1-1 গোলে ড্র করার পরে গতকাল 2-1 গোলে হার, এবং যে রহিম আলী মানসম্মান বাঁচিয়েছিল সেই রহিম আলীকে 70 মিনিটের পরে নামানো হলো। প্রথম 14-15 মিনিটের মধ্যে ছাংতের অসাধারণ একটা গোল, এবং সেই গোলে পরে অনেকেই ভেবেছিলেন যদি বোধহয় ভারত আরও বেশি আক্রমণে যাবে, কিন্তু সেটা না করে ডিফেন্সিভ খেলা, এটাই অনেক বেশি দায়ী ভারতের এই হার এবং কোয়ালিফাই না করার পেছনে। একের পর এক গোলের সুযোগ তারা পেয়েছে সিঙ্গাপুর, এবং ডিফেন্সও ভুল করতে বাধ্য। যদি মুহুর্মুহু আক্রমণ হয় একটা সময়, তো ডিফেন্স আটকাতে আটকাতে তারা ক্লান্ত হয়ে পড়বে, এবং সেক্ষেত্রে গোল হজম করাটাই স্বাভাবিক। যেটা আক্রমণ করলে হয়তো ডিফেন্স ওপরে এতটা প্রেশার পড়তো না। সাহাল আব্দুল সামাদের মতন প্লেয়ার যারা অ্যাটাকিং মিডিও হিসেবে খেলে, তাকে বেঞ্চে রেখে দেওয়া হয় দীর্ঘক্ষণ, আর ডিফেন্সিভ মিডফিল্ডার খেলানো হলো দীর্ঘক্ষণ দুজন, নিখিল প্রভু, আপুইয়াকে। খালিদ জামিলের ভুল। ভারতীয় দলে কোচের বদল হয়, কিন্তু প্লেয়ারদের খেলা বা ভারতীয় ফুটবলের উন্নতি কিছুই হয় না। খালিদ জামিল প্রথম ঘরের মাঠে ম্যাচ খেললেন এবং প্রথম ম্যাচে হাত দেখতে হলো। কাফা নেশনস কাপে তিনি দলকে থার্ড পজিশনে নিয়ে গিয়ে যতটা প্রশংসা কুড়িয়েছিলেন, এএফসি এশিয়ান কাপে কিন্তু সেই প্রশংসার তার কপাল আর রইল না। তবে এক্ষেত্রে বলবো এএফসি এশিয়ান কাপে এই কোয়ালিফাই না করার পেছনে খালিদ জামিলের অ্যাজ খুব বেশি অবদান নেই, কারণ যা করার বিদেশি কোচেরাই করে দিয়ে গিয়েছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে ড্র করে বা আগের ম্যাচে পারফরমেন্সগুলো, এই সমস্ত কিছু দেখেই কিন্তু বোঝা যাচ্ছিল যে ভারতের অবস্থা কী, এবং যেভাবে টিম সিলেকশন হচ্ছে সব কিছু নিয়েই। তবু বলবো খালিদ জামিল কিছু ক্ষেত্রে তো অন্তত সাহসী পদক্ষেপ নিয়েছেন, কয়েকজনকে প্লেয়ারকে নিয়ে এসেছেন, কিন্তু তবু সেই সুনীল ছেত্রীদের উপর নির্ভরশীলতা। আমি কেন, সবাই চাইছেন যে এই জায়গা থেকে ভারতের আন্ডার-23 যে টিমটা খেলছে সেই টিমটাকেই ইনট্যাক্ট খেলে দেওয়া হোক সিনিয়র টিম হিসেবে। তাতে অন্তত কি হবে, বড়জোর তারা খেলতে খেলতে কিছুদিন পর তারা সিনিয়র হয়ে যাবে, বয়স হবে, অভিজ্ঞতা বাড়বে। আর এই প্লেয়ারদের কয়েকজনকে রেখে দিয়ে, আনোয়ার আলী মতন কয়েকজন প্লেয়ারকে রেখে দিয়ে পুরো টিমটাই 23 টিমটাকেই খেলানো হোক সিনিয়র টিমের উপর। ইনফ্যাক্ট ভারতের তো আর কিছু করার নেই, কারণ এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারলো না, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারেনি। সামনে ভারতের আর কোনো লক্ষ্য এই মুহূর্তে দাঁড়িয়ে নেই, যদি না আর কোনো ইন্টারন্যাশনাল কোনো টুর্নামেন্ট কোথাও কোনো হয়, যেটা কাফা নেশনস কাপের মতো কোনো টুর্নামেন্ট ভারত খেলে। তো অ্যাজ সাচ ভারতের খেলার আর কিছু নেই। এটা একটা খারাপ দিক, ভারতীয় ফুটবল আর কোথায় গিয়ে নামবে জানা নেই। তবে এই সময় থেকেই আমার মনে হয় কল্যাণ চৌবেদের ভাবা উচিত যে কী করে তারা ফুটবলকে আরও উন্নতি করতে পারে। কিছুই উন্নতি হয়নি, শেষ দেয়ালে পিঠ থেকে গেছে। তো এবার অন্তত বাউন্স ব্যাক করবে এই আশা রাখতে পারি। একটা ভালো খবর দেবো ইস্টবেঙ্গলের জন্য। ইস্টবেঙ্গল তো ফাইনালে পৌঁছেই গিয়েছে আইএফএ শিল্ডের, এবং আইএফএ শিল্ডে অনেকেই মনে করছেন যে ডার্বি হবে। আর এটাতেই অস্কার বুজো গতকাল দেখলাম আফটার ম্যাচ প্রেস কনফারেন্সে তিনি ক্ষুব্ধ হয়ে উঠেছেন যে কেন একটা ম্যাচ, দুটো ম্যাচ হওয়ার আগে থেকেই ফাইনালে ডার্বি হবে এই প্রচার করা হচ্ছে, যে কারণে তার প্লেয়ারদেরকে অনেককে চোট পেতে হয়েছে। যেভাবে নামধারী খেলেছে, খুব রাফ তারা ট্যাকল করছিল, কয়েকজন প্লেয়ার খুব চোট পেয়েছে, সেটা হয়েছে। অস্কার এটা নিয়ে একটু ক্ষুব্ধ। তিনি বলছেন যে আমি যদি নামধারী কোচ হতাম তাহলে তো আমি এর প্রতিবাদ করতাম। তবে ইস্টবেঙ্গলের জন্য একটা সুখবর রয়েছে, আইএফএ শিল্ডের ফাইনালের জন্য কিন্তু হিরোশি সার্ভিস পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে, কারণ হিরোশির আইএফএ শিল্ডের রেজিস্ট্রেশন হয়ে গেছে, অর্থাৎ তার যে ট্রান্সফার সার্টিফিকেট, যেটা ইন্টারন্যাশনাল ট্রান্সফার সার্টিফিকেট, সেটা চলে এসছে, এবং আইএফএ শিল্ডের জন্য রেজিস্ট্রেশন ডান। ফলত ফাইনালে একটা চমক আমরা দেখতে পারি। যদি ডার্বি হয় তাহলে কিন্তু হিরোশি ইবুসুকিকে আমরা ফাইনাল ম্যাচে দেখতে পারবো, এই আশা করা যেতে পারে। এখন ইস্টবেঙ্গল আইএফএ শিল্ড ফাইনালে খেলবে, 41 বার ফাইনাল খেলবে ইস্টবেঙ্গল। সবচেয়ে বেশি আইএফএ শিল্ড ঘরে তোলার রেকর্ডও ইস্টবেঙ্গলেরই রয়েছে। তো দেখা যাক এই 41তম বারে তারা কি আইএফএ শিল্ড ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হয় কিনা। এবং এই মরশুমে ইস্টবেঙ্গল দুটো ডার্বিতে দুটোতেই জিতেছে, আর ফাইনালও যদি ডার্বি হয় তো সেটাও যদি ইস্টবেঙ্গল জেতে তো 3-0 হয়ে যাবে এই মরশুমের জন্য। সুপার কাপের আগে ভালো প্রস্তুতি টুর্নামেন্ট পেয়েছে ইস্টবেঙ্গল মোহনবাগান।
তো আমি তো বলবো ইস্টবেঙ্গল এটাকে খুব ভালো করে কাজে লাগাচ্ছে এবং ফাইনালে আশা করা যায় নাওরেম মহেশ, আনোয়ার আলীদের সার্ভিসও পেয়ে যাবে ইস্টবেঙ্গল, যেমনটা মোহনবাগানও পাবে, লিস্টন কুলাসেদের সার্ভিস পাবে। এখন তারা যেহেতু ক্লান্ত থাকবে, খেলাবে কিনা সেটা ব্যাপার, যদিও একই দিনে খেলা শেষ হয়েছে, দুটো খেলাই ভারতীয় টিমের খেলা, ইস্টবেঙ্গলের খেলা। সেদিক থেকে দেখতে গেলে দেখা যাক কি হয়। নাওরেম এদেরকে, আনোয়ার আলীকে তো খেলাবেই নিঃসন্দেহে, এটা নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই, কারণ ডিফেন্সে আনোয়ারের মতন প্লেয়ার চলে আসাতে অস্কারের কিন্তু মানে বড় ভরসা হয়ে যাবে। সেক্ষেত্রে বিদেশি খেলানোর ক্ষেত্রে অস্কার একটা ভালো অপশন পেয়ে যাবে। ডিফেন্সে আনোয়ারের মতন প্লেয়ার যদি থাকে, আপফ্রন্টে দুজন ফরওয়ার্ডকেও খেলিয়ে দিতে পারেন, তো সেটা একটা সুবিধেই হবে অস্কারের জন্য। আর একটা কথাও শোনা যাচ্ছে যে সুপার কাপে হয়তো শেষমেশ 6জন বিদেশিকেই খেলানো যেতে পারে, এই ফরমেশনটাই রাখতে পারে এআইএফএফ, কারণ অনেকগুলো ক্লাব এটার প্রতিবাদ করেছে যে মোহনবাগানের দাবিকে কেন এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, মান্যতা দেওয়া হচ্ছে। যেটা শোনা গিয়েছিল যে 4জন বিদেশি খেলানো যাবে, 6জনকে রেজিস্ট্রেশন করানো যাবে কিন্তু 4জনকে খেলানো যাবে। অনেকগুলো ক্লাব নাকি তারা এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে শোনা যাচ্ছে এআইএফএফ নাকি সুপার কাপে 6জন বিদেশিকেই মান্যতা দিতে চলেছে। আর একটা বিষয় শোনা যাচ্ছে যে এফএসডিএলই শেষমেশ আসতে চলেছে হয়তো, যে টেন্ডার এআইএফএফ ছাড়বে। এখনো পর্যন্ত কোনো কর্পোরেট এ ব্যাপারে ইন্টারেস্ট শো করেনি যে তারা ফুটবলের ব্যাপারে ইন্টারেস্টেড, তারা আইএসএল করতে চায় বা কিছু। এফএসডিএল কিন্তু এখনও ইন্টারেস্টেড। আমি আগেও বহুবার বলেছি যে 15 বছর ধরে যারা ভারতীয় ফুটবলকে চালালো, যারা এই আইএসএল টুর্নামেন্ট করালো, তারা এত তাড়াতাড়ি হাত গুটিয়ে নেবে এমনটা হতে পারে না। তো তারা আবারও ইন্টারেস্ট শো করেছে। হয়তো যদি টেন্ডার ছাড়া হয়, দেখা যাবে যে এফএসডিএলই একমাত্র যারা এই টেন্ডার জমা দেবে, তো তাদেরকেই দেওয়া হবে টেন্ডার। এবং সেক্ষেত্রে কিছু নতুন শর্ত আরোপ করা হতে পারে। শোনা যাচ্ছে যে মানে এআইএফএফ নাকি আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে, যে তারা বলবে যে এই যে প্রমোশন এবং রেলিগেশন যে ব্যাপারটার কথা বলা হচ্ছিল, যেটা করতেই হবে বলা হয়েছিল, সেটা যাতে কোথাও গিয়ে রেলিগেশনের জায়গাটা যাতে বাদ দেওয়া যায় অন্তত 2 বছরের জন্য, সেটা আবারও আবেদন করতে পারে, এমন একটা বিষয়ও শোনা যাচ্ছে। সব কথাগুলো কিন্তু শোনা যাচ্ছে, শেষমেশ কি ফাইনাল হবে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তো সেটার জন্য তো একটু অপেক্ষা অতি অবশ্যই আমাদেরকে করতে হবে। লেটস সি কি হয়। তো দেখা যাক এই ব্যাপারগুলোতে কি হয়। তবে হ্যাঁ, ভারতীয় ফুটবল নিয়ে খুব বেশি আর আশা করার সত্যি কিছু নেই। কেপ ভার্দে, যাদের প্রায় 6 লক্ষ বাসিন্দা, কলকাতা থেকেও কম মানুষজন সেখানে বাস করে, তারা বিশ্বকাপ খেলছে, আর ভারত এএফসি এশিয়ান কাপেই কোয়ালিফাই করতে পারছে না। এর থেকে লজ্জার আর কি হতে পারে? আপনারা কি মনে করেন অতি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।